দর্শক স্বাগত নিউজ 24 সংবাদে আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি সোহাগ বক্স এবং আমি নাফিসা হক। ট্রাম্পের শুল্ক আরোপে হুমকির মুখে বাংলাদেশের $40 বিলিয়ন পোশাক শিল্প। ব্যবসায়ীরা বলছেন ট্রাম্প প্রশাসনে বাংলাদেশ নিয়ে ভুল বার্তার কারণেই এর মাসুল গুনতে হচ্ছে। এমন অবস্থায় সরকারের হস্তক্ষেপ চান ব্যবসায়ী নেতারা। দর্শক মাসুদ রানা জানাচ্ছেন বিস্তারিত। করোনা মহামারীর পর দেশের রাজনৈতিক এবং অর্থনৈতিক অস্থিরতার মধ্যেও বাংলাদেশ পোশাক শিল্পকে ভিত্তি করে নিজেদের সমৃদ্ধির প্রত্যাশা জিয়ে রেখেছিল। তবে ট্রাম্প বাংলাদেশের পণ্যের উপর 37% শুল্ক আরোপ করেছেন, যা দক্ষিণ এশিয়ার সব দেশগুলোর মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ এবং বৈশ্বিকভাবে আরোপিত মার্কিন ট্যারিফের মধ্যে 15তম সর্বোচ্চ। তুলনামূলকভাবে ভারত, চীন, পাকিস্তানের উপর কম শুল্ক আরোপিত হয়েছে, আর যেখানেই প্রতিযোগিতায় পেছনে পড়েছে বাংলাদেশ। ব্যবসায়ী নেতারা বলছেন মূলত ট্রাম্প প্রশাসনে বাংলাদেশ নিয়ে ভুল বার্তা পৌঁছানো হয়েছে, যা বাংলাদেশ সরকারকে আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে। এখানে কিছু মিস ইনফরমেশন কালেক্টেড হয়েছে। মিস ইনফরমেশনের কারণে আমাদের উপরে ট্যারিফটা একটু বেশি হয়ে গেছে। ওই মিস ইনফরমেশনগুলো আমাদেরকে ক্লিয়ার করতে হবে। আমেরিকার সাথে বাংলাদেশ গভর্নমেন্টকে, বাংলাদেশকে নেগোসিয়েশন করতে হবে। নেগোসিয়েশন করে যেই সব চুক্তি দেখে ওরা আমাদেরকে 37% এই খরগটা আমাদের উপর দিয়েছে, সেটাকে সরানোর ব্যবস্থা করতে হবে। এর প্রভাব শুধু পোশাক শিল্পেই পড়বে না, 40 লাখের বেশি মানুষের কর্মসংস্থান সৃষ্টিকারী এই খাতে বিশেষ করে সংকটে পড়বেন নারীরা। বিশাল একটা জনগোষ্ঠী, বিশেষ করে মহিলারা, নারীরা কাজ করে এই সেক্টরে, এবং প্রান্তিক জনগোষ্ঠীগুলো, তারা বড় ধরনের ক্ষতির সম্মুখীন হবে যদি আমেরিকান বায়াররা বাংলাদেশ থেকে মুখ ফিরিয়ে নেয়। এমন অবস্থায় মার্কিন কর্মকর্তাদের সাথে জরুরি আলোচনা, যুক্তরাষ্ট্র থেকে আমদানির উপর শুল্ক কমানো সহ কূটনৈতিক তৎপরতা বাড়ানোর আহ্বান বিশ্লেষকদের। মাসুদ রানা, নিউজ 24। দেশের পোশাক কারখানাকে বাঁচাতে সরকারকে জরুরি পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী। আর বিশেষজ্ঞরা বলছেন যুক্তরাষ্ট্রের এই উদ্যোগ বাংলাদেশের পোশাক শিল্পকে বড় ধরনের সংকটে ফেলবে। এদিকে বিশেষজ্ঞরা বলছেন পোশাক খাত রক্ষায় প্রয়োজনে টিকফা চুক্তিকে কাজে লাগাতে হবে। মরিয়ম আজিজ মৌরিনের প্রতিবেদন। বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্য তৈরি পোশাকের সর্ববৃহৎ একক গন্তব্য মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটিতে 2024 সালে $836 কোটি পণ্য রপ্তানি করেছে বাংলাদেশ। পাল্টা শুল্ক বা রিসিপ্রোকাল ট্যারিফ হার ঘোষণা করে বিশ্বজুড়ে হইচই ফেলে দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যেসব দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি বেশি, সেসব দেশেই বেশি পাল্টা শুল্ক আরোপ করেছেন তিনি। সে বিবেচনায় বাংলাদেশের অবস্থা ষষ্ঠ। বাংলাদেশি পণ্য আমদানিতে ট্রাম্প শুল্ক হার ঘোষণা করেছেন 37%। বিশেষজ্ঞরা বলছেন যুক্তরাষ্ট্রের এই উদ্যোগ বাংলাদেশের পোশাক শিল্পকে বড় ধরনের সংকটে ফেলবে। রপ্তানি বাংলাদেশে কমে যায়, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু বাংলাদেশ বড় রকম একটা রপ্তানি আয়ের ক্ষেত্রে সংখ্যার মধ্যে পড়ে যেতে পারে। আমরা আমাদের পক্ষ থেকে এই বিষয়ে যোগাযোগ করছি এবং আমরা কথা বলবো আমরা এই ব্যাপারে, এটা যাতে কোনোভাবে আরো যেটা করেছি এটা যাতে অব্যাহত না থাকে। মার্কিন পণ্য যদি সেখানে যদি অন্তর্নিহিত থাকে এবং ভ্যালু এডিশন যদি হয় সেখানে, তাহলে তারা কিছুটা এটা বিবেচনা করবে। হিসেব বলছে যুক্তরাষ্ট্র থেকে প্রতি বছর যে পরিমাণ পণ্য আমদানি করে বাংলাদেশ, রপ্তানি ধরে রাখার স্বার্থে প্রয়োজনে এসব পণ্যের শুল্কমুক্ত প্রবেশাধিকার দেওয়ার পক্ষে মত বিশেষজ্ঞদের। আমরা এটা শূন্য শুল্ক যদি করে দেই, আমাদের কিন্তু বড় ধরনের এটা এনবিআর এর জন্য মাথা ব্যথার কারণ হবে না। তাদের পরামর্শ, দেশের সবচেয়ে বড় রপ্তানিমুখী শিল্প খাত পোশাক কারখানাকে বাঁচাতে সরকারের উচিত এখনই পদক্ষেপ নেওয়া। প্রয়োজনে টিকফা চুক্তিকে কাজে লাগানোর পরামর্শও তাদের। এটা বিশাল গোষ্ঠী বাংলাদেশের এই গার্মেন্টস অর্থনীতির সাথে জড়িত আছে, সুতরাং এটার জন্য সরকারের পক্ষ থেকে ইমিডিয়েটলি ওয়াশিংটনে প্রয়োজনীয় সমস্ত পদক্ষেপ নিতে হবে। আমরা একটা ফ্যাক্টশিট তৈরি করতে পারি এবং সেটা যদি টিকফার মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্রের সরকারের সামনে উপস্থাপন করতে পারি, তাহলে সেক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের যে পররাষ্ট্র দপ্তর এবং একই সঙ্গে যে বাণিজ্য দপ্তর, সেই বাণিজ্য দপ্তরের সঙ্গে আমাদের আলাপ আলোচনা শুরু করতে হবে। চীন, ভিয়েতনাম কিংবা কম্বোডিয়ার মতো প্রতিদ্বন্দ্বী দেশগুলোতেও অতিরিক্ত শুল্ক আরোপ করায় রপ্তানিতে তাদের চেয়ে প্রতিযোগিতায় এগিয়ে আছে বাংলাদেশ, যদিও পিছিয়ে আছে ভারত ও পাকিস্তানের তুলনায়। মরিয়ম আজিজ মৌরিন, নিউজ 24, ঢাকা।
মার্কিন প্রধান উপদেষ্টার সঙ্গে ব্যবসায়ীদের বৈঠক থেকে ইতিবাচক কিছু সিদ্ধান্ত আসতে পারে, এমনটি জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সাংবাদিকদের এই কথা জানিয়েছেন তিনি। বলেছেন, বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্র সহ সব দেশের রপ্তানি বাড়বে। এই গভর্নমেন্ট খুবই বিজনেস বান্ধব, খুবই এক্সপোর্ট বান্ধব। আমরা এমন কিছু করব যার ফলে আমরা মনে করি যে বাংলাদেশের এক্সপোর্ট ইউএসএ যে এখন যা আছে তার চেয়েও আরও বাড়বে। আমি এটা বলে দিতে পারি যে বাংলাদেশের এক্সপোর্ট ইউএসএ আরও বাড়বে, কমবে না। এই ডিসিশনই আসবে এবং এই ব্যবস্থাই নেওয়া হচ্ছে। দর্শক, রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আছেন সহকর্মী মুরসালিন হক জুনায়েদ। প্রধান উপদেষ্টার ডাকা জরুরি সভা নিয়ে বিস্তারিত জানবো তার কাছ থেকে। মুরসালিন, বৈঠকে কারা থাকছেন এবং এই আলোচনার বিষয়বস্তু কি হতে পারে, কোন কোন বিষয় আলোচনায় আসতে পারে, এ নিয়ে বিস্তারিত কি তথ্য আছে আপনার কাছে জানাবেন। শফিকুল আলমের যেই বক্তব্যটি প্রচার করলেন আপনারা, সেখানে শফিকুল আলম আরও যে বিষয়গুলো বলেছেন যে গতকাল রাত 10টা নাগাদ প্রধান উপদেষ্টা বাংলাদেশে আসেন এবং বাংলাদেশে প্রবেশ করা মাত্রই তিনি বিডার যে চেয়ারম্যান চৌধুরী আশিক তাকে কিন্তু নির্দেশ দিয়েছিলেন যে খুব জরুরি ভিত্তিতেই যারা বড় রপ্তানিকারক রয়েছেন তাদের সাথে বসতে বলেছেন, তৈরি পোশাক খাতের সাথে, এবং অর্থনীতিবিদরাও কিন্তু সেই বৈঠকে থাকার কথা তিনি বলেছেন। এবং সেই বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে আজ সকালে এবং সেটি প্রায় 3 ঘন্টারও বেশি সময় ধরে সেই বৈঠকটি চলেছে। এবং সেই বৈঠক থেকে বিডা চেয়ারম্যান যেই পরামর্শগুলো, যে সুপারিশগুলো তিনি পেয়েছেন বড় বড় রপ্তানিকারক এবং অর্থনীতিবিদদের কাছ থেকে, সেগুলো নোট নিয়ে তিনি আসবেন এই রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায়। এবং বৈঠকটি এখানে অনুষ্ঠিত হবে, যেখানে সরকারের অন্যান্য উপদেষ্টারা থাকবেন খাত সংশ্লিষ্ট যেই কর্মকর্তারা রয়েছেন তারা, এবং অবশ্যই বিশেষজ্ঞরাও এই বৈঠকের মধ্যে থাকবেন। ট্রাম্পের যে নতুন শুল্ক নীতি, সেই নীতি অনুযায়ী প্রায় 37% নতুন করে শুল্ক ধার্য করা হয়েছে বাংলাদেশের জন্য। এবং এই বিষয়টি নিয়ে বৃহস্পতিবারের পর থেকে গত 3 দিন ধরে কিন্তু উদ্বেগ উৎকণ্ঠায় সময় কাটাচ্ছেন দেশের তৈরি পোশাক খাত ব্যবসায়ীরা, পাশাপাশি নানান ধরনের পরামর্শও দিচ্ছেন অর্থনীতিবিদরা। এখন দেখার পালা আজকের বৈঠক থেকে কি ধরনের সিদ্ধান্ত আসে। নাফিসা। মুরসালিন, ধন্যবাদ আপনাকে। মার্কিন পণ্যের উপর এবার পাল্টা শুল্ক আরোপ শুরু করেছে বিভিন্ন দেশ। চীনের 34% শুল্ক আরোপের ঘোষণার পর ধস নেমেছে মার্কিন শেয়ার বাজারে। একই পথে এই শেয়ার বাজারের পরিস্থিতিও। আর এই অবস্থায় বিশ্বব্যাপী শুরু হওয়া এই বাণিজ্য যুদ্ধ সামনে আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা বিশ্লেষকদের। আর এর প্রভাব সরাসরি পড়বে সাধারণ মানুষের ওপরই, এমনটাই বলছেন তারা। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার পর থেকেই নানা তুল কালাম কাণ্ডে প্রতিদিনই আন্তর্জাতিক খবরের শিরোনামে ডোনাল্ড ট্রাম্প। বিভিন্ন দেশের আমদানি পণ্যের উপর 10 থেকে 54% পর্যন্ত শুল্ক আরোপ করে নতুন করে হইচই ফেলে দিয়েছেন তিনি, যার পাল্টা পদক্ষেপ নিয়েছে চীন, কানাডা সহ বিভিন্ন দেশ। এরই মধ্যে মার্কিন পণ্যের ওপর চীনের 34% কর আরোপের ঘোষণায় ধস নেমেছে যুক্তরাষ্ট্রের শেয়ার বাজারেও। শুক্রবার S&P 500 সূচক কমেছে 5.97%, ডাও জোন্স ইন্ডাস্ট্রিয়াল অ্যাভারেজ 5.5% পড়ে গেছে। এছাড়া নাসডাক কম্পোজিটের শেয়ার কমেছে 5.82%। এদিকে যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তে এশিয়ার দেশগুলোর শেয়ার বাজারেও ধস নেমেছে। চীন, তাইওয়ান, দক্ষিণ কোরিয়া ও ভিয়েতনাম সহ বিভিন্ন দেশের বাজারে ব্যাপক প্রভাব পড়েছে। এমনকি শেয়ার বিক্রির হিড়িক পড়েছে ইউরোপের শেয়ার বাজারেও। যদিও ট্রাম্পের দাবি বড় বড় ব্যবসায়ীদের উপর এই কর আরোপের কোনো প্রভাবই ফেলবে না। বিশ্বব্যাপী শুরু হওয়া এ বাণিজ্য যুদ্ধ সামনে আরো ভয়াবহ আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা বিশ্লেষকদের। এ অবস্থায় সামনের দিনগুলোতে হু হু করে বাড়বে আইফোন, গাড়ি ছাড়াও নিত্য পণ্যের দাম, যার প্রভাব সরাসরি পড়বে সাধারণ মানুষের উপরই। আফরিন মৌ, নিউজ 24। প্রত্যর্পণ চুক্তি থাকলেও শেখ হাসিনাকে ফেরত আনা এখন ভারতের রাজনীতির বেড়াজালে আবদ্ধ, এমনটাই মনে করছেন কূটনীতিক বিশ্লেষকরা। তবে আইনজীবী শিশির মুনিরের দাবি, গণহত্যা মামলা থাকায় চুক্তির শর্ত অনুযায়ী রাজনৈতিক আশ্রয় হারাবেন শেখ হাসিনা, আর তাই তাকে ফেরত আনা সম্ভব। এদিকে কূটনীতিকদের কেউ বলছেন, বাংলাদেশ ভারত সম্পর্ক অটুট রাখতে হলেও
প্রয়োজন চুক্তির প্রতি সম্মান দেখানো। নাইমাল জুকুর প্রতিবেদনে বিস্তারিত। ছাত্র জনতার তোপের মুখে দেশ ছেড়ে হেলিকপ্টারে চেপে ভারত পালিয়ে যায় শেখ হাসিনা। সর্বদলীয় বৈঠকের সম্মতিতে তাকে আশ্রয় দেয় পার্শ্ববর্তী দেশ ভারত। তবে কোন ক্যাটাগরিতে তাকে আশ্রয় দেয়া হয় সে বিষয়ে কিছু স্পষ্ট করে জানায়নি দেশটি। জুলাই আগস্টে দেশে চালানো গণহত্যার প্রধান আসামি করা হয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। দেশে ফিরিয়ে তাকে বিচারের আওতায় আনার দাবি যখন তুঙ্গে, তখন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ভারতের কাছে শেখ হাসিনাকে প্রত্যর্পণের আবেদন জানান। আইনজীবীরা বলছেন 2013 সালে হাসিনা সরকার ভারতের সাথে প্রত্যর্পণ চুক্তি করে, যার মাধ্যমে উলফা নেতা অনুপ চেটিয়াকে ভারতের কাছে হস্তান্তর করে বাংলাদেশ। তবে এই চুক্তিতে হত্যা বা গণহত্যার অভিযুক্তরা রাজনৈতিক আশ্রয়ের আওতাভুক্ত হবে না বলেও উল্লেখ রয়েছে। আর এই চুক্তিতে অভিযুক্ত ব্যক্তিকে ভারত ফেরত দিতে না চাইলে সেই দেশের আদালতে আবেদনের এখতিয়ারও আছে বলে জানান আইনজীবীরা। নরহত্যা এগুলো রাজনৈতিক কারণ হিসেবে বিবেচিত হবে না। শেখ হাসিনার বিরুদ্ধে আমাদের ট্রাইব্যুনাল যে ওয়ারেন্ট জারি করেছে এটা মূলত মার্ডার কেস সংক্রান্ত। ভারতীয় সরকার যদি বাংলাদেশ কর্তৃক প্রেরিত এই রিকোয়েস্টের প্রতি শ্রদ্ধা প্রদর্শন না করেন কিংবা কাজ না করেন, তাহলে বাংলাদেশ সরকারের কাছে অপশন আছে ভারতীয় আদালতে গিয়ে এই বিষয়টি উত্থাপন করা। কূটনীতিকরা বলছেন শেখ হাসিনাকে ফেরত দেয়াই হবে ভারতের জন্য বুদ্ধিমানের কাজ। এতে দুই দেশের সম্পর্ক যেমন ভালো থাকবে, তেমনই ঘটবে না চুক্তি লঙ্ঘনের ঘটনা। যে কোনো লিডার, যে কোনো পার্টির যদি ইলেকশন না করে 3 বছর থাকে, এত বছর থাকে 16 বছর, তাহলে কিন্তু একটা ব্যাকল্যাশ হয়। শেখ হাসিনার ব্যাপারে তাই হয়েছে, দেশ ছেড়ে চলে গেছে। তো আমাদের একটা আশা হবে যে ইন্ডিয়া এটার সঙ্গে এটা মেনে নেবে, যাই জাজমেন্ট হোক। আর আমরাও চাবো যে ইন্ডিয়ার সঙ্গে সম্পর্ক ভালো থাকুক, উভয় দেশের স্বার্থে। ভারতীয় বিশ্লেষকরা বলছেন শেখ হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়টি এখন রাজনৈতিক বেড়াজালে আবদ্ধ। আশ্রয়ের মতো ফেরত দিতে হলেও সব দলের সম্মতি নিতে হবে ভারত সরকারকে। ভারত একটা গণতান্ত্রিক দেশ, সেখানে সর্বদলীয়ভাবে কিন্তু যখন হাসিনা আসেন সর্বদলীয়ভাবে সিদ্ধান্ত নিয়ে তাকে এখানে রাখা হয়। আবার তাকে যদি ফেরত দিতে হয় তাহলেও সর্বদলীয়ভাবে ভেবে চিন্তে আলাপ আলোচনা করে তাকে ফেরত দিতে হবে। এই চুক্তি মোতাবেক শেখ হাসিনাকে প্রথমে গ্রেপ্তার দেখিয়ে বন্দী হিসেবে বা সসম্মানে বাংলাদেশে পাঠিয়ে দিতে পারবে ভারত বলেও জানান বিশ্লেষকরা। নাইম আলচিকো, নিউজ 24, ঢাকা। রোহিঙ্গাদের ফেরত নেওয়া ইস্যুতে ব্যাংককে জান্তা সরকারের আশ্বাসে আশার আলো দেখছে বাংলাদেশ। আর এজন্য নানা প্রস্তুতি নিচ্ছে রোহিঙ্গা প্রত্যাবাসন কমিশন। যদিও শনিবার প্রেস সচিব জানিয়েছেন আগামী বছরের মধ্যে রোহিঙ্গাদের ফেরত পাঠানো সম্ভব নয়। বিশ্লেষকরা বলছেন রাখাইন রাজ্য আরাকান আর্মির দখলে থাকায় এই প্রক্রিয়া কোনোভাবেই শুরু করা সম্ভব হচ্ছে না। দর্শক, ইরফানুল হাসানের পাঠানো তথ্য চিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। রোহিঙ্গা প্রত্যাবর্ষণ ইস্যুতে যেন একের পর এক নতুন পালক যুক্ত করছে ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার আহ্বানে সাড়া দিয়ে জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে এসে প্রত্যাবাসনের আশা জাগানোর পর থেকে আশায় বুক বেঁধেছিল রোহিঙ্গারা। সম্প্রতি ডক্টর মোহাম্মদ ইউনূসের বিমস্টেক সম্মেলন থেকে এলো সুখবর। বাংলাদেশে আশ্রয় নেয় 8 লাখ রোহিঙ্গার মধ্যে 1,80,000 রোহিঙ্গার প্রত্যাবাসনে রাজি হয়েছে মিয়ানমার। আরো 70,000 রোহিঙ্গার চূড়ান্ত যাচাই বাছাইয়ের অংশ হিসেবে ছবি ও নাম মিলিয়ে দেখার কাজ চলছে। বর্তমান সরকারের কূটনীতিক তৎপরতায় শরণার্থী শিবিরে প্রত্যাবাসন নিয়ে আবারও আশায় বুক বাঁধছেন রোহিঙ্গারা। যথাযথ নাগরিক অধিকার নিশ্চিতে তারা নিজ ভূমিতে ফিরে যেতে উন্মুখ হয়ে আছেন। দুনিয়ারে জানাইয়ারে যে হলো সুরতে আর বর্মা সরকার দিবা বলে আশা করি। আই ডাইরেক্ট সার উদ্যম ইন্দু আর আর শুধু হুদ্দানি লই বেশি খুশি লাগে হইলা খুশি লাগে হলে আজ 8 বছর বাদ আর লই যাবে হদ দিয়া না আর তো খুশি যা আই রাতে গুণ জানে বাজি। তবে মিয়ানমার সেনাদের চালানো নির্যাতনের বিভীষিকা এখনো চোখে মুখে ভাসে রোহিঙ্গাদের। আর তাই একটি নিরাপদ জোনে তাদের প্রত্যাবাসন চান রোহিঙ্গা নেতারা। এই হিসাবে আর কি করা হইব আরে সেফ জোন দিলে যা হইব আলহামদুলিল্লাহ ইন্দা আলো হরন দে বল্লা বলি রোহিঙ্গা দুনিয়ারে আরজ গজে আলহামদুলিল্লাহ ডক্টর ইউনূস জুবানুদ্দিন ফুনাইয়ে দেখিয়ে হইলে রোহিঙ্গা এলাকার কার মাঝে সেফ জোন হইব। দীর্ঘ বছর গলার কাটা হয়ে থাকা রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসন চান তারা। আমরা চাই মাননীয় প্রধান উপদেষ্টার কথা যাতে সত্যি হোক, উনি আন্তর্জাতিক মহলে যে কোনোভাবে কনভিন্স করে এবং মায়ানমারকে
তাদের নাগরিকগুলো তাদের কাছে ফেরত যাবে, এটাই আমাদের প্রত্যাশা। এদিকে রোহিঙ্গা প্রত্যাবাসনে সর্বদা প্রস্তুত রয়েছে বলে জানিয়েছে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার। আমরা তো সবসময় প্রস্তুত ছিলাম, 18-তে প্রস্তুত ছিলাম, 19-এ প্রস্তুত ছিলাম, 23 সালেও প্রস্তুত ছিলাম, এখনো প্রস্তুত আছি। রোহিঙ্গা প্রত্যাবাসনে কিছুটা জটিলতা আছে জানিয়ে রোহিঙ্গা বিশেষজ্ঞ মেজর ইমদাদ বলেন, রাখাইনে এখন আরাকান আর্মির প্রভাব, কিন্তু অন্তর্বর্তী সরকারের সাথে মিয়ানমার কর্তৃপক্ষের সাথে কথা হয়েছে, আরাকান আর্মির সাথে কথা হয়নি। এখানে আরাকান আর্মির সিদ্ধান্ত নিয়েই এই জটিলতা বলেও জানান তিনি। এখন তো মিয়ানমার সেনাবাহিনী রাখাইনের উপর তাদের আগের সেই প্রভাব, সেই তাদের অধিকার বা তাদের দখলে সেটা নাই, সেটা আরাকান আর্মির কাছে চলে গেছে। এখন আরাকান আর্মির সাথে কিন্তু কোনো কথা হয় নাই এখনো পর্যন্ত, জানত পক্ষে কথা হয়েছে মিয়ানমার কর্তৃপক্ষের সাথে। তো মিয়ানমার কর্তৃপক্ষ আরাকান আর্মি যদি একই পক্ষ হতো তাহলে কোনো অসুবিধা ছিল না। এটা পারস্পরিক দ্বন্দ্বের মধ্যে আছে, পারস্পরিক সংঘাতের মধ্যে আছে। খাদ্য সংকটের মেঘ সরানোর পর প্রত্যাবাসনেও ডক্টর মোহাম্মদ ইউনূস এই ভরসা রাখছে রোহিঙ্গারা। আলহাদি খান, ডেস্ক রিপোর্ট, নিউজ 24। পূর্বাচল নতুন শহর প্রকল্পে রাজনৈতিক বিবেচনায় পেশাভিত্তিক প্লট বরাদ্দ পেয়েছেন 738 জন, অন্যান্য কোটায় বরাদ্দ পেয়েছেন 85 জন, আর 295 জন প্লট বরাদ্দ পাওয়া ব্যক্তির কোনো পরিচয় মেলেনি রাজুকের নথিতে। রাজুক চেয়ারম্যান বলছেন, পতিত আওয়ামী লীগ সরকারের 15 বছরের শাসনামলে যারা অবৈধভাবে এবং দ্বৈত প্লট বরাদ্দ নিয়েছিল তা বাতিলের উদ্যোগ নেওয়া হয়েছে। এদিকে দুদক বলছে, প্লট বরাদ্দের ক্ষেত্রে কেউ দুর্নীতির আশ্রয় নিলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে সংস্থাটি। লিটন বাবুর ক্যামেরায় বদরুল আলম শাওনের বিশেষ রিপোর্ট। পূর্বাচল নতুন শহর প্রকল্পের 24 নম্বর সেক্টরের এই ছোট ঘরটির আদি বাসিন্দা নিপা বেগম। সরকারের ভূমি অধিগ্রহণের পর নিজ জমিতেই এক যুগ ধরে উদ্বাস্তু হিসেবে বাস করছে হতদরিদ্র পরিবারটি, যেখানে মরচে ধরে ক্ষয়ে যাওয়া টিনের ফাঁক গলে দারিদ্রতা উকি দেয় নিয়মিত। কাগজপত্র তুললে আমরা জমা দিচ্ছি বড় অনেক ফলট আমাকে দেয় না, হেন বেল লাগাইতেছে, ডিসির অফিসে গেছে, রাজুকে গেছে, কোনো পর্যায়ে আমরা অনেক পাওয়া করতাম পারি না। পূর্বাচল নতুন শহর প্রকল্পে নিপা বেগমদের মতো আদিবাসীরা এরকম কাগজপত্র থাকার পরও বছরের পর বছর ঘুরেও বঞ্চিত হয়েছে একখণ্ড জমি পেতে। অথচ বিগত সরকারের তোষামত করে 1118টি প্লট হাতিয়ে নিয়েছে সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। পূর্বাচল নতুন শহর প্রকল্পে 13 এ ধারার বিশেষ কোটার নামে পেশাভিত্তিক বরাদ্দ পেয়েছেন 738 জন, অন্যান্য কোটায় বরাদ্দ পেয়েছে 85 জন, আর 295 জন প্লট বরাদ্দ পাওয়া ব্যক্তির কোনো পরিচয় মেলেনি রাজুকের নথিতে। এই যে বিশেষ বরাদ্দ, বিশেষ অবদান, বিশেষ কোটা, এটা অলরেডি আমরা বাতিল করে দিচ্ছি। ফ্যাসিস্ট সরকারের যে মানে অনৈতিক কাজ, অবৈধ কাজ, সেগুলোর জন্য আমরা একটা বিরাট জটিলতার মধ্যে দিয়ে যাচ্ছি। প্লট পাওয়া ব্যক্তিদের মধ্যে রাজনৈতিক কোটায় রয়েছেন 54 জন, যার মধ্যে 10 কাঠা করে প্লট পেয়েছেন শেখ হাসিনার আত্মীয় শেখ সোহেল, শেখ সালাউদ্দিন জুয়েল ও শেখ তন্ময়। প্লট পেয়েছেন ছাত্রলীগের সব থেকে বিতর্কিত সাবেক 4 নেতা। এছাড়া 287 জন সংসদ সদস্য, 125 জন সরকারি চাকরিজীবী, 5 জন বিচারপতি, 8 জন আইনজীবী, 28 জন মুক্তিযোদ্ধা, 127 জন ব্যবসায়ী, 37 জন প্রবাসী, 2 জন খেলোয়াড়, 14 জন শিল্পী এবং 45 জন সাংবাদিক কোটায় প্লট পেয়েছেন। এদের মধ্যে প্লটের আকার হিসেবে সর্বোচ্চ 10 কাঠার প্লট পেয়েছেন 116 জন, 7.5 কাঠার প্লট পেয়েছেন 104 জন, 5 কাঠার প্লট পেয়েছেন 193 জন, আর 3 কাঠার প্লট পেয়েছেন 602 জন। দুদক বলছে, অভিযোগ পেলে অবৈধভাবে প্লট বরাদ্দ নেয়াদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে সংস্থাটি। রাজুক অধিক্ষেত্রাধীন এলাকার মধ্যে কোনো ব্যক্তির একাধিক প্লট, ফ্ল্যাট পাওয়ার কোনো সুযোগ নেই। যদি কোনো ব্যক্তি এই কাজ করে থাকেন, কোনো প্লট পেয়ে থাকেন বা ফ্ল্যাট পেয়ে থাকেন, নিশ্চিতভাবে সেটা রাজুকের নীতিমালা ভঙ্গ করে তিনি সেই সুবিধাটা নিয়েছিলেন। দুদককে সেটা অবহিত করা হয়, তাহলে দুদক আইন অনুযায়ী এই বিষয়ে ব্যবস্থা গ্রহণ করবেন। সম্প্রতি এক রিটের প্রেক্ষিতে 2009 থেকে 2024 পর্যন্ত প্লট বরাদ্দে অনিয়ম তদন্তে 3 সদস্যের একটি কমিটি করে দেয় হাইকোর্ট। বদরুল আলম শাওন, নিউজ 24, ঢাকা। সুনীল অর্থনীতির সম্ভাবনা কাজে লাগানোর প্রত্যয়ে শেষ হলো 6ষ্ঠ বিমস্টেক সম্মেলন। বিশ্লেষকরা বলছেন, এখানে সই হওয়া চুক্তি এবং প্রতিশ্রুতি বাস্তবায়নে রাজনৈতিক সদিচ্ছা প্রয়োজন। আগামী 2 বছরের জন্য এই জোটের সভাপতি হয়েছে বাংলাদেশ। এছাড়া ভারত ও মিয়ানমারের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রেও ইতিবাচক ইঙ্গিত পেয়েছে ঢাকা। বিস্তারিত জানাচ্ছেন অন্তরা বিশ্বাস।
বঙ্গোপসাগরের উপর নির্ভরশীল দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার 7টি দেশ নিয়ে গঠিত আঞ্চলিক সহযোগিতা জোট বিমস্টেক। এই জোটের সদস্য বাংলাদেশ, ভুটান, ভারত, মিয়ানমার, নেপাল, শ্রীলঙ্কা ও থাইল্যান্ড। 1997 সালে গঠন হয় বিমস্টেক। বাণিজ্য, নিরাপত্তা, ঐক্য সহ বিভিন্ন বিষয়ে সহযোগিতা করা এর উদ্দেশ্য। তবে প্রতিষ্ঠার 28 বছরেও এই জোটের সহযোগিতার তেমন কোনো নজির নেই। এমন বাস্তবতা সামনে রেখে থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত হলো জোটের 6ষ্ঠ শীর্ষ সম্মেলন, যেখানে সই হয়েছে সামুদ্রিক পরিবহনে সহযোগিতা চুক্তি। লিস্ট ডেভেলপ কান্ট্রি থেকে আমরা কিন্তু এখন মিডল ইনকামে আসি নাই। এই যে ট্রানজিশন লিস্ট ডেভেলপ থেকে মিডল ইনকামে, এটাতে সহায়তা করবে। বিমস্টেক সম্মেলনে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। কূটনৈতিক দিক থেকে বৈঠকটি ইতিবাচক বলছেন বিশ্লেষকরা। সামগ্রিক অর্থেই মনে করি যে বৈঠকটা ইতিবাচকভাবেই গ্রহণ করা উচিত, এবং আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় কিন্তু বলছেন যে নির্বাচন যত দ্রুত নির্বাচন দেওয়া যায় ততই ভালো। এই কথা তো ভারত পছন্দ করবার কথা। এখানে তো শুধু ভারত না, এখানে বিমস্টেকের যে অন্যান্য রাষ্ট্রপ্রধানরা আছেন বা সরকার প্রধানরা আছেন, তাদের সাথে মিটিং হচ্ছে, সো সেটাকে তো আমরা পজিটিভলি দেখব। বিমস্টেকে উঠে এসেছে রোহিঙ্গা প্রসঙ্গ। বাংলাদেশে থাকা 8 লাখের মধ্যে 1,80,000 রোহিঙ্গাকে ফেরত নিতে তালিকা করেছে মিয়ানমার কর্তৃপক্ষ। সম্মেলন চলাকালে ব্যাংককে মিয়ানমারের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইউ থান সিউ বাংলাদেশের প্রতিনিধিকে একথা জানান। পুরো মিয়ানমার জুড়েই গৃহযুদ্ধ চলছে, তো সেইখানে এদের আশ্বাসে কতটুকু এই প্রত্যাবাসন শুরু করা সম্ভব হবে কি হবে না, সেটা আমার মনে হয় যথেষ্ট সন্দেহ আছে। বিমস্টেকের 6টি অমীমাংসিত চুক্তি রয়েছে। এগুলো হলো বিমস্টেক মুক্ত বাণিজ্য অঞ্চলের কাঠামো চুক্তির পণ্য, উৎপত্তির নিয়ম, শুল্ক বিষয়ে পারস্পরিক সহযোগিতা, বিরোধ নিষ্পত্তি পদ্ধতি ও প্রক্রিয়া, বাণিজ্য সুবিধা, বিনিয়োগ ও পরিষেবায় বাণিজ্য। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা। মহা অষ্টমী স্নানোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের লাখো পুণ্যার্থীর ঢল নেমেছে নারায়ণগঞ্জের লাঙ্গলবন্দের ব্রহ্মপুত্র তীরে। মঙ্গল কামনা ও পাপ মুক্তির বাসনায় ব্রহ্মপুত্র নদে স্নান করেন তারা। প্রতি বছর চৈত্রের শুক্লাষ্টমী তিথিতে চলে এই আয়োজন। এদিকে স্নান পরিদর্শন শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি অন্য কোথাও নেই। আইন শৃঙ্খলা বাহিনী, আনসার, ম্যাজিস্ট্রেট সবাই কিন্তু এখানে আছে, আপনাদের সবাই কিন্তু আছে আপনাদের সেবা দেওয়ার জন্য। বাংলাদেশের মতো এত সম্প্রদায় সম্প্রীতি কোথাও নাই। এখানকার যত সম্প্রদায় সম্প্রীতি আছে, আপনি অন্যান্য আশেপাশে দেখেন কিভাবে কি ঘটে। আমাদের দেখেন এখানে আমাদের হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সব ভাই বোনেরা কিন্তু একসাথে আসে। জানিয়ে দেব খেলার খবর। বিদ্রোহী নারী ফুটবলারদের সঙ্গে বৈঠকে বসেছেন বাফুফে সভাপতি। কোচ পিটার বাটলারের বিরুদ্ধে সাবিনা মনিকাদের বিপক্ষে কয়েক দফা বৈঠকে বসেছিলেন তাবিথ আউয়াল। তবে দুপক্ষের দ্বন্দ্বের কোনো সমাধান আসেনি। আজ আবারও এই ব্যাপারে আলোচনা হওয়ার কথা রয়েছে, কারণ জুনে এশিয়ান কাপ বাছাই পর্বের জন্য শিগগিরই শুরু হচ্ছে নারী ফুটবলারদের ক্যাম্প। এছাড়া মোট 7 ফুটবলার যাচ্ছেন ভুটানের লিগ খেলতে। দেশ ছাড়ার আগে তাদের সঙ্গেও সাক্ষাৎ করবেন বাফুফে সভাপতি। দর্শক, আর এই ছিল নিউজ 24 সংবাদে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।